ওইটাই হচ্ছে চালু করলাম আর কি। আর স্যার আজকে কি মানে মিডের টাইম ডিউরেশন বা কয়টা থেকে শুরু হবে ও এগুলো আচ্ছা, নিয়ে? ওগুলো বলি নাই। আচ্ছা, মিড হচ্ছে ওপেন বুক এক্সাম হবে তো, কুইজ যেরকম হয়েছিল সেরকম। টাইম হচ্ছে তোমার কখন দেওয়া যায়? স্যার সকাল থেকে? তোমাদের কি সকালে অন্য কোর্স থাকে নাকি? আচ্ছা, যেটা করব আমি ভাবতেছি যে ওই, আমি তো সময় বেশি দিই, মানে এটা ওপেন বুক এক্সাম হবে, মোটামুটি অলমোস্ট ইউ উইল গেট 12 আওয়ার্স। সো ওই ওকে। ক্লাস টাইমে শুরু হবে, হ্যাঁ। সাকিবের মনে হয় ল্যাব থাকে ওই দিন। হ্যাঁ, ওই বলছিল ওই দিন, আগের দিন। তো অসুবিধা নেই, যাদের ল্যাব কোর্স আছে, ক্লাস আছে, তাদেরটা আমি না হয় একটু হিসাব নিকাশ করবো আর কি। যাদের মানে ল্যাব কোর্স থাকলে সেটার হিসাব আলাদা, কারণ ওর তো ল্যাব কোর্স আসলে চলবে। তাহলে কি স্যার মানে আমাদের দুপুর 12টা থেকে রাত্রে 12টা পর্যন্ত এরকম? ইয়াপ। ওকে স্যার। আর ওই মিডের যে কোয়েশ্চেন থাকবে, তোমাদের এত সময় এমনি তো লাগবে না, হ্যাঁ। ইট উইল অনলি টেক ফিউ আওয়ার্স। সো সমস্যা হবে না আর কি। মিডের কোয়েশ্চেন এমন কঠিন কিছু হবে না, সো চিন্তা করার কোনো কারণ নেই। ওকে স্যার। স্যার লেকচার 1 to 6 তাই না? লেকচার 1 to 6 না, মানে 1 to 5। জি স্যার, 1 to 5। ও ওকে স্যার। যেদিকে আজকে আমি ওই একটা নোটিশ দিয়ে দিব আর কি, নোটিশ দিব দিব করে দেওয়া হচ্ছে না। লেকচার 1 to 5 আর কি। কুইজের যেরকম কোয়েশ্চেন ছিল সেম টাইপেরই কোয়েশ্চেন হবে। এমসিকিউ 30 মার্কের এক্সাম। থাকবে না? না, এমসিকিউ ট্রু ফার্স্ট থাকবে না। জাস্ট মানে কোশ্চেন থাকবে ওগুলা, মানে এমএস হ্যাঁ, ওয়ার্ডে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কুইজ যেরকম ছিল এক্স্যাক্টলি ওইরকমই হবে আর কি। ওকে স্যার। আমি আজকে হচ্ছে স্যার নোটিশ দিয়ে দিব। হ্যান্ড হ্যাঁ, রিটেনও তো দেয়া যাবে। এনিথিং ইজ ওকে আর কি। কিন্তু তুমি যদি হাতে লেখো, চেষ্টা করো হচ্ছে ওটার মানে ছবি তুলে ওয়ার্ড ফাইলটা, মানে একটা ফাইল, মানে একটা ফাইলে কম্পাইল স্যার তো কম্পাইল করে স্ক্যান সেটা করে আর সাবমিট কি করো। পিডিএফ ফাইল করে জমা দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আর এমনিতেও তো ইয়েই করা যায় ডাইরেক্ট আর কি, ধরো কোয়েশ্চেন তো ওয়ার্ড ফাইলে থাকবে, তোমরা যদি হাতে লেখো ওইটা মানে ছবি তুলে ওটাই সরাসরি ইন্টিগ্রেট করে দেওয়া যায় ওয়ার্ড ফাইলে। ওয়ার্ড ফাইলে ফটো ইনসার্ট করা ভেরি ইজি, জানো তো নাকি? জি স্যার। ভেরি ইজি, কিচ্ছু না, টেনে এনে বসায় দিলেই হয়, ড্র্যাগ অ্যান্ড স্যার ড্রপ। just এক ফটো দিলেই হয়? হ্যাঁ, অ্যাড ফটো দিয়ে করতে পারো, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও হয়ে যায়। Okay. ওকে। আচ্ছা, এমনি প্রিভিয়াস লেকচার গুলো থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? স্যার লেকচার 4-এ 27 নম্বর স্লাইডটা একটু বুঝি নাই। ওকে, লেকচার 4 কোথায়, এই যে লেকচার 4, 1 মিনিট। লেকচার 4, 27 নম্বর স্লাইড। আচ্ছা, এটা না? জি স্যার। ওকে। আচ্ছা, এটা ছিল হচ্ছে 27 নম্বর স্লাইডে বেসিক্যালি একটা নতুন কনস্ট্যান্টের কথা বলা হয়েছে আর কি, এই স্পেসিফিসিটি কনস্ট্যান্ট। এটা কি যে, এই যে আমরা যে বিভিন্ন প্যারামিটার আছে না কাইনেটিক্স এর, যে ধরো কে এম, তারপরে কে ক্যাট। কে এম তো হচ্ছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, আর কে ক্যাট কে তো আমরা টার্ন ওভার নাম্বার বলি, বোথ আর কনস্ট্যান্ট।
এই কনস্ট্যান্ট গুলোর ব্যবহার আসলে কি? এই কনস্ট্যান্ট গুলো দিয়ে আমরা একটা মানে ধরো এনজাইমের যে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিকে এক্সপ্রেস করি আমরা এই কনস্ট্যান্ট গুলো দিয়ে। আর বেসিক্যালি এগুলো ইউজ হয় হচ্ছে টু কম্পেয়ার দ্য অ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট এনজাইম, ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি আর কি। যে আমরা ধরো সে ফর এক্সাম্পল তুমি ইউ হ্যাভ টু এনজাইম, এবং তুমি এই দুইটা এনজাইমের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি কম্পেয়ার করতে চাচ্ছ, যে কোনটা ক্যাটালাইসিস ধরো কেমন। সো তখন এই কম্পেয়ার করার জন্য আমরা এই ভ্যালুগুলো ইউজ করি, কে ক্যাটের ভ্যালু, কে এম এর ভ্যালুগুলো ইউজ করি। এগুলো ইউজ করে আমরা বুঝতে পারি যে okay, যে কোনটা ক্যাটালাইসিস ধরো বেশ ফাস্ট করে, কোনটা স্লো করে। ওকে, অথবা ধরো সেম এনজাইম ডিফারেন্ট সাবস্ট্রেট, অনেক সময় আছে না যে একটা এনজাইম ডিফারেন্ট সাবস্ট্রেটকে ক্যাটালাইসিস করে। তো কোন সাবস্ট্রেটের ক্ষেত্রে ক্যাটালাইসিস এর এফিসিয়েন্সি বেশি, এটা কম্পেয়ার করার জন্য আমরা কে ক্যাট কে এম এই প্যারামিটার গুলো ইউজ করি। অথবা ধরো একই সাবস্ট্রেট ডিফারেন্ট এনজাইম, অনেক সময় কি ডিফারেন্ট এনজাইম একই সাবস্ট্রেট কেউ ক্যাটালাইজ করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে কোন এনজাইমটা মোস্ট ইফিসিয়েন্টলি ক্যাটালাইসিসটা করবে, ইফিসিয়েন্টলি বলতে মানে সবচেয়ে দ্রুত ক্যাটালাইসিস করবে আর কি। হ্যাঁ, ক্যাটালাইটিক রেট কোনটা বেশি হবে, এই ধরনের জিনিস কম্পেয়ার করার জন্য আমরা এই প্যারামিটার গুলো ইউজ করি, ভ্যালু অফ কে এম এন্ড কে ক্যাট। কিন্তু এই শুধু কে এম অথবা কে ক্যাট ইউজ করে কম্পেয়ার করা যায় না। মানে ধরো তুমি দুইটা এনজাইমের কম্পেয়ার করতে চাচ্ছ, শুধু কে এম ভ্যালু কম্পেয়ার করলাম, এটা এনাফ না, বা শুধু কে ক্যাট ভ্যালু ইউজ করলে সেটাও এনাফ না আর কি। মানে দুইটা ভ্যালু দিয়েই তখন কম্পেয়ার করতে হয়, উই হ্যাভ টু ইউজ দ্য বোথ কে এম এন্ড কে ক্যাট। সো এই প্রবলেমটা সলভ করার জন্য নতুন একটা কনস্ট্যান্ট আনা হয়েছে, সেটা হচ্ছে স্পেসিফিসিটি কনস্ট্যান্ট। ওকে, সো স্পেসিফিসিটি কনস্ট্যান্ট খুব নতুন কিছু না এখানে। স্পেসিফিসিটি কনস্ট্যান্ট হচ্ছে কে ক্যাট আর কে এম এর যে রেশিও সেটাই, মানে কে ক্যাট কে কে এম দিয়ে ভাগ করলে যেটা আসে সেটাই হচ্ছে স্পেসিফিসিটি কনস্ট্যান্ট। সো আমরা যদি কম্পেয়ার করতে চাই দুইটা এনজাইমের অ্যাক্টিভ মানে ক্যাটালাইসিস ইফিসিয়েন্সি, শুধু স্পেসিফিসিটি কনস্ট্যান্ট ইউজ করলে সেটা দিয়ে আমরা কম্পেয়ারটা করতে পারি। ওকে, সো এতটুকু তো বুঝছো নাকি, হ্যাঁ স্যার, জি স্যার। যে যে বেসিক্যালি আমরা কি কাজ ইউজ করি এবং স্পেসিফিসিটি কনস্ট্যান্টের সুবিধাটা কি। ওকে, সো এখন যেটা যে আমরা বললাম যে স্পেসিফিসিটি কনস্ট্যান্ট দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি। সো এখন বেসিক্যালি আমাদের কম্পেয়ার করতে কি লাগে, উই আর ডিলিং উইথ কাইনেটিক্স, স্যার কে আমাদের ক্যাট আর ইকুয়েশন লাগবে। হুম, স্যার কে ক্যাট আর কে এম এটা রেশিওটা কে কি স্পেসিফিসিটি কনস্ট্যান্ট বলছি? হ্যাঁ এক্স্যাক্টলি, কে ক্যাটকে কে এম দিয়ে ভাগ করে দিলে যা আসে সেটাই হচ্ছে স্পেসিফিসিটি কনস্ট্যান্ট আর কি। ঠিক আছে, তো এখন আসলে এগুলো তো আমরা বলতেছি যে ঠিক আছে আমরা কে ক্যাট কে এম বা এই কে ক্যাট বাই কে এম এগুলো ইউজ করতেছি। সো ইউজ করা মানে কি আসলে এই এর ইকুয়েশন গুলো ইউজ করা, কারণ আমরা আমরা কাইনেটিক্স নিয়ে ডিল করতেছি। সো কাইনেটিক্স মানে হচ্ছে সেখানে অটোমেটিকলি কাইনেটিক ইকুয়েশন গুলো চলে আসবে আর কি। হ্যাঁ, সো এই ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে তোমার অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল যে ভি ইজ ইকুয়াল টু কে ক্যাট ইটি এস ডিভাইডেড কে এম প্লাস এস। কে ক্যাটের যদি স্লাইডটা দেখো দেখবে যে কে ক্যাটে আমরা অলরেডি এই ইকুয়েশনটা উই গট দিস ইকুয়েশন। ওকে, ভি জিরো কে ক্যাট বাই কে এম ইটি এস ডিভাইডেড কে এম প্লাস এস। ওকে, এটাকে একটু জাস্ট সিম্পলিফাই করলে এটাই অবস্থায় দাঁড়ায় কে ক্যাট বাই কে এম ইটি এস। ঠিক আছে, আচ্ছা, এবং সিম্পলিফাইটা আমরা কিভাবে করতে পারি, যখন হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কে এম এর থেকে অনেক কম হয়, তখন হচ্ছে আমরা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটাকে ইগনোর করতে পারি আর কি, যখন কনসেন্ট্রেশন অনেক কম হয়। সো সেই ক্ষেত্রে জাস্ট ইফ ইউ ইগনোর দ্য এস দেন দিস ইকুয়েশন বিকাম দিস। ওকে, আচ্ছা, এখন দেখি ইকুয়েশনটা থেকে আমরা কিভাবে কি বুঝি। সো ভি জিরো ইন দিস কেস ডিপেন্ড অন দ্য কনসেন্ট্রেশন অফ টু রিঅ্যাক্ট্যান্টস, কারণ ইকুয়েশন থেকে দেখতেছি ভি জিরো রেট আসলে শুধুমাত্র এই দুইটা, কারণ কে ক্যাট বাই কে এম তো কনস্ট্যান্ট। সো definitely V0 will then depend only on these two things, মানে এনজাইমের কনসেন্ট্রেশন আর সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর। ঠিক আছে, সো নাও ঠিক হয়ে গেল। সো
সো দিস ইজ, তাহলে এটা কি হয়, এটা একটা সেকেন্ড অর্ডার রেট রিয়াকশন হয় স্বাভাবিক, কারণ যেহেতু দুইটা ডিফারেন্ট সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে, সো এটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন হবে। এবং এই জন্য এই কে ক্যাট বাই কে এমটাকে আমরা সেকেন্ড অর্ডার রেট কনস্ট্যান্ট বলি, যেহেতু এটা একটা সেকেন্ড অর্ডার রিয়াকশনের, সো এই জন্য এটা সেকেন্ড অর্ডার রেট কনস্ট্যান্ট আর কি। ঠিক আছে। হাওয়ার এই যে কে ক্যাট বা কে এম, এটার কিন্তু একটা আপার লিমিট আছে, যেটা কত হতে পারে। ওকে, সো দেয়ার ইজ অ্যান আপার লিমিট টু কে ক্যাট বাই কে এম imposed by the rate at which enzyme and substrate can diffuse together in an aqueous solution. This diffusion control limit is 10 to the power 8 to 10 to the power 9 per molar per second. এটা হচ্ছে কি কে ক্যাটের লিমিট, 10 to the power 8 to 10 to the power 9 হতে পারে। ঠিক আছে। ওকে, এবং এর কে ক্যাট বাই কে এম এর ভ্যালু যদি এর মধ্যে, ডিফিউশন মানে কি? ডিফিউশন কন্ট্রোল লিমিট আচ্ছা ডিফিউশন মানে কি, রিয়াকশন তো বেসিক্যালি অ্যাকুয়াস এনভায়রনমেন্টে হয়। ওকে, সো এই ওকে ওকে, সো এই ভ্যালুতে, ঠিক আছে, যে কে ক্যাট বাই কে এম যখন এই রেঞ্জের মধ্যে থাকে তখনই আসলে রিয়াকশনটা মোস্ট ইফিসিয়েন্টলি হয়। ডিফিউজ মানে হচ্ছে এখন রিয়াকশন হতে গেলে তো তাদের একটা প্লেসে এসে একসাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে আর কি। ওকে, ডিফিউজ টুগেদার ইন অ্যাকুয়াস সলিউশন বলতে বেসিক্যালি এটাই বুঝে যে তারা অ্যাকুয়াস সলিউশনে একজন একজনের সাথে মোস্ট ইফিসিয়েন্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারে। ওকে, মানে যে এনজাইমের কে ক্যাট এবং কে এম ভ্যালু হচ্ছে, মানে এই কে ক্যাট বাই কে এম ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে পড়ে, ওই সময় হচ্ছে রিয়াকশন গুলো মোস্ট ইফিসিয়েন্টলি ঘটে আর কি। ফিজিবল আর কি। ইয়া, সো ধরো তুমি হচ্ছে একটা এনজাইমের অ্যাক্টিভিটি ইয়ে করতে চাচ্ছ, কি বলা যায়, মানে এনজাইমের অ্যাক্টিভিটি ক্যালকুলেট করতে চাচ্ছ। সো তুমি যদি মানে ইফিসিয়েন্সির ব্যাপারে একটা আইডিয়া নিতে চাচ্ছ, ক্যাটালাইটিক ইফিসিয়েন্সির ব্যাপারে, যদি এরকম ইকুয়েশন ইউজ করে ক্যালকুলেট করে দেখো যে কে ক্যাট বাই কে এম এর ভ্যালু হচ্ছে এর মধ্যে পড়ে, সো এখান থেকে আমরা বলতে পারি যে দিস এনজাইম ইজ এ গুড এনজাইম, যার ইফিসিয়েন্সি রেট ভালো, মানে যার ইফিসিয়েন্সি ভালো আর কি। ওকে, জি স্যার। স্যার এই ইকুয়েশন গুলার কি পার্টিকুলার কোনো ইকুয়েশন আছে যেটা দেখলে বোঝা যাবে যে এই এনজাইমটার এফিশিয়েন্সি ভালো, নাকি সবকটা ইকুয়েশন দিয়েই বলা যাবে? না, এখন আমরা যদি শুধু কে ক্যাট বাই কে এম ইউজ করি তখন আসলে সব ইকুয়েশন আমাদের ইউজ করার দরকার নেই, আমাদের তখন শুধুমাত্র এই একটা ইকুয়েশন ইউজ করলেই হয়। আচ্ছা, মানে বেসিক্যালি আমাদের কি হবে যে আমাদের হচ্ছে ইকুয়েশন গুলো ইউজ করে ভ্যালুটা বের করতে হবে। ইকুয়েশন ইউজ করার পর যখন আমাদের ভ্যালুটা আসবে তখন এই ভ্যালু দেখে হচ্ছে আমরা বলতে পারবো যে এটা একটা ভালো এনজাইম না এটা একটা খারাপ এনজাইম। মানে খারাপ এনজাইম বলতে বোঝাচ্ছি আমি যে ইফিসিয়েন্সি কম আর কি। এই ধরনের ইকুয়েশন বেসিক্যালি কাইনেটিক্স নিয়ে কাজ করার সময়, মানে কাইনেটিক্স মানে কি, ধরো যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবা তখন এই ইকুয়েশন গুলো ইউজ করতে হয়। ধরো হতে পারে যে তুমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে কাজ করতেছো, যেটা রিসার্চ হোক বা জব হোক, এবং তোমাকে হচ্ছে যে সে ফর এক্সাম্পল তুমি এরকম সে ইউ আর ট্রাইং টু আইডেন্টিফাই নিউ এনজাইম। আমরা আমরা তো ল্যাবে আসলে কি করি, ল্যাবে তো আমরা এই ধরনের কাজ করি। ধরো তুমি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি ফিল্ড বা ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি ফিল্ডে কাজ করো এবং তুমি চেষ্টা করতেছো একটা নতুন এনজাইম আইডেন্টিফাই করার। সেই এনজাইমটা হতে পারে সে, ধরো একটা এক্সাম্পল দিই, সে ফর এক্সাম্পল যে আমাদের লেদার ইন্ডাস্ট্রি আছে না, লেদার ইন্ডাস্ট্রি কিন্তু বিভিন্ন ধরনের এনজাইম ইউজ হয়। যেমন ধরো কিছু এনজাইম ইউজ হয় হচ্ছে হেয়ার রিমুভ করার জন্য, মানে ইয়াতে লেদারে কি থাকে, ধরো গরুর চামড়া, হ্যাঁ ওখানে তো ইয়া থাকে না, হেয়ার থাকে, সো হেয়ার রিমুভ করার জন্য এনজাইম ইউজ করা হয়। তারপর হচ্ছে লেদারটা সারফেসটি স্মুথ করার জন্য এনজাইম ইউজ হয়। এখন ধরো তুমি এই ফিল্ডে কাজ করো, সো তুমি হচ্ছে একটা নতুন এনজাইম আইডেন্টিফাই করার চেষ্টা করতেছো, আইসোলেট করার চেষ্টা করতেছো। ওকে, হুইচ ইজ প্রডিউসড বাই সে সাম মাইক্রোব। এখন তুমি হচ্ছে এরকম কাজ শুরু করলা, বিভিন্ন মাইক্রোব টাইক্রোব নিয়ে আইডেন্টিফাই করে ফাইনালি তুমি এনজাইম পেলা, যে এনজাইম হচ্ছে হেয়ার রিমুভ করতে পারে।
ফার্স্ট তুমি এনজাইম পেলে যেটা হেয়ার রিমুভ করতে পারে, এখন তো তোমাকে অলরেডি দেয়ার আর এনজাইম ইন দ্য মার্কেট। এখন তুমি তোমার এনজাইম, তুমি এনজাইম পাইছো ভালো কথা, কিন্তু why people will get interested in your enzyme if it's not more efficient than already available enzyme? সো তোমাকে কি করতে হবে, তোমাকে এখন কম্পেয়ার করে দেখাতে হবে যে okay, তোমার এনজাইমের ইফিসিয়েন্সি হচ্ছে এরকম। সেই কম্পেয়ারটা তুমি কিভাবে করবা, দেন তখন আমাদের এই ইকুয়েশন গুলো ইউজ করে এই ভ্যালু গুলা বের করতে হয় আর কি, কে ক্যাট ভ্যালু, কে এম ভ্যালু, কে ক্যাট বাই কে এম এর রেশিও। ঠিক আছে, এই ভ্যালু গুলো বের করে তখন হচ্ছে এই ভ্যালু গুলো দিয়ে এক্সিস্টিং এনজাইমের সাথে কম্পেয়ার করতে হয়। কম্পেয়ার করে আমরা বলতে পারি যে ওকে ঠিক আছে, যে মাই এনজাইম ইজ বেটার, মোর এফিশিয়েন্ট। অনেক সময় মনে হতে পারে যে ঠিক আছে, এই যে এত ভ্যালু, এত ইকুয়েশন টিকুয়েশন, এগুলো আসলে কাজ কি? কাজ হচ্ছে এগুলা, এনজাইম তো প্রচুর ইউজ হয় না, ইন্ডাস্ট্রি তো প্রচুর এনজাইম ইউজ হয়। অথবা ধরো সে ফর এক্সাম্পল তোমার ইন্ডাস্ট্রিতে তুমি হচ্ছে এনজাইম কিনে নিয়ে আসো, এখন সে এনজাইম তোমার একটা র মেটেরিয়াল, এগুলো তো কিউসি করতে হয়। তোমাকে তো যে তোমার এনজাইম, যে তুমি একটা ধরো মার্কেট থেকে এনজাইম নিয়ে আসলা, সেই এনজাইমটা আসলেই মানে ধরো তুমি একটা রেগুলার একটা সাপ্লাইয়ের কাছ থেকে এনজাইম কেনো, ইন হাউস ইভালুয়েশন কিন্তু করতে হয় র ম্যাটেরিয়ালের, যে ঠিক আছে আমার এনজাইমটা, যে আমি এনজাইমটা নিয়ে আসলাম, এনজাইমটা আসলে কাজ করে কিনা ঠিক মতো। সো কিভাবে করবা, we have to use the equation to calculate to get the values of this. বুঝছো ব্যাপারটা? এইগুলো এইখানে ধরো অনেক মোটামুটি সংক্ষেপে দেওয়া আছে আর কি, এগুলা ওই ডিটেলস দেখবো যে অনেক ডিটেলস আছে লেলিঞ্জারের বইতে আর কি। সো অত ডিটেলস এর আমাদের এমনি তো মানে ওইভাবে ঠিক দরকার নেই, যে আপাতত এরকম এতটুক জানলেই আর কি ইট উইল বি গুড এনাফ ফর নাও। ফিউচারে যদি তোমরা এনজাইম, মানে এই এনজাইমোলজিতে কেউ কাজ করো, এমনিতেই তোমার হচ্ছে ইয়ে করতে হবে আর কি, তখন অনেক ডিটেলস এগুলো পড়তেই হবে। তবে এই ধরনের কাজে না ধরো আহ এই ধরনের কাজ মানে কি, রিসার্চ ফিল্ডে ভাগ ডিফারেন্স থাকে কাজে। ধরো সবাই রেট ইকুয়েশন ডিরাইভেশন নিয়ে কাজ করে না, রেট ইকুয়েশন ডিরাইভেশন নিয়ে ম্যাথামেটিশিয়ানরা বেশি কাজ করে। তো আমরা যারা বায়োলজিস্ট, মোস্ট অফ দ্য টাইম উই আর ইন্ড ইউজার। মানে আমরা জাস্ট, মানে আমরা ইন্ড ইউজার মানে কি, যে এই ইকুয়েশন গুলো কিভাবে ড্রাইভ করতেছে না করতেছে এগুলা নিয়ে আমরা নর্মালি কাজ করি না। আমরা হচ্ছে যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন গুলো ইউজ করে আমাদের ভ্যালু গুলা বের করি। সো এই ইকুয়েশন গুলো কিরকম আমাদের এতটুকু জানলেই চলে আর কি, যে কোন ইকুয়েশনটা আমার ইউজ করতে হবে, কখন কোন ইকুয়েশনটা, এতটুকু জানলেই হয়। তবে এখন আসলে কি, এই ম্যানুয়ালি তো কেউ এগুলো আসলে করে না এখন, এখন সবকিছুর জন্যই সফটওয়্যার আছে। এখন সব ওই সফটওয়্যার ইউজ করে মানুষ সব কাজ টাজ করে। বাট ওকে, সফটওয়্যার তো আছে, সফটওয়্যারে অ্যাকচুয়ালি সফটওয়্যার কি করতেছে একটু জানা থাকাটা নেসেসারি। এই কাইনেটিক্স এর অ্যানালাইসিস হাবি জাবি এগুলা মানুষজন এখন আর ম্যানুয়ালি করে না, সবখানেই সফটওয়্যার আছে, সবাই সফটওয়্যার ইউজ করে। ওকে, আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আর কোনো কনফিউশন? ইয়া কিন্তু আমি আপলোড করে দিছি তোমার ওই যে ওই বইগুলা, পাইছো গুগল ক্লাসরুমে? জি স্যার। ওকে, লেকচার 5 ওই দিন যে যতটুকু পড়ালাম, কেউ কি পড়ছো? মনে তো হয় না।
যাই হোক, মিড উইক চলতেছে, তোমাদের বেশি সময় নষ্ট না করে আমি লেকচার 6 এর বাকিটা একটু হালকা ব্রিফ দিই আর কি। ওকে, লেকচার 6 ছিল এনজাইম ক্যাটালাইটিক মেকানিজমের উপর, and we saw there are major 6 mechanism, এবং এর মধ্যে আমরা এই দুইটা নিয়ে অ্যাসিড বেস ক্যাটালাইসিস, কোভ্যালেন্ট ক্যাটালাইসিস নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। সো টুডে we'll start from metal ion catalysis. আচ্ছা, মেটাল আয়ন ক্যাটালাইসিসে অনেক এনজাইমেরই কিন্তু স্পেশালি কোফ্যাক্টর বা কোফ্যাক্টর বা কোএনজাইম হিসেবে বিভিন্ন মেটাল আয়নস থাকে আর কি। ওকে, মানে অনেক এনজাইম তাদের অ্যাক্টিভিটির জন্য দে টেক হেল্প ফ্রম মেটাল, যেগুলোকে আমরা কোফ্যাক্টর, কোএনজাইম, এগুলো হাবিজাবি কি জানি বলি। বাট মেন কথা হচ্ছে যে এই মেটাল আয়নগুলো দে হেল্প দ্য এনজাইম ইন দ্যার ক্যাটালাইসিস। সো কিভাবে তারা হেল্পটা করে, দ্যাট have been discussed here in metal ion catalysis mechanism. Okay, আচ্ছা, শুরুতে আমরা দেখি যে এই মেটাল আয়ন কি ধরনের হতে পারে। বেসিক্যালি there are two classes metal enzymes. They contain tightly bound metal ions, most commonly transition metal ions such as iron 2, iron 3, copper 2. Okay, so এই মেটাল আয়ন গুলো তার হচ্ছে এনজাইমের সাথে টাইটলি বাউন্ড থাকে আর কি। হ্যাঁ, আর এক ধরনের আছে মেটাল অ্যাক্টিভেটেড এনজাইমস। For them the metal ions they are loosely bind with the enzyme। হ্যাঁ, যেমন ধরো সোডিয়াম প্লাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম 2। ওকে, এরা হচ্ছে লুজলি বাউন্ড থাকে এনজাইমের সাথে আর কি। মানে জাস্ট মেটাল আয়নটা কিভাবে এনজাইমের সাথে বাইন্ড করে আসছে সেটার উপর বেস করে এই দুইটা ভাগে ভাগ করা যায়, whether they are tightly bound or loosely bound. Anyway, see, these metal ions they participate in the catalysis process in three major ways. মানে different mechanism আছে যে how the metal ions help the enzyme in catalysis. There are different ways to do that. Okay, so কি way আছে? এক, by binding to substrate to orient them properly for reaction. অনেক এরকম এনজাইম সাবস্ট্রেটের প্রপার ইন্টারাকশন, মানে কি এনজাইম এবং সাবস্ট্রেটের একটার সাথে বাইন্ড করতে হবে। বাইন্ড করার জন্য প্রপার ওরিয়েন্টেশনটা নেসেসারি। অনেক কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা এসেনশিয়াল। সো কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে মেটাল আয়নগুলা তারা সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে সাবস্ট্রেটটাকে সেই প্রপার ওরিয়েন্টেশনে নিয়ে যায় যাতে তারা অপটিমালি এনজাইমের সাথে বাইন্ড করতে পারে। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে, by mediating oxidation reduction reactions through reversible changes in the metal ions oxidation state। মানে তারা অক্সিডেশন রিডাকশন করে হচ্ছে ক্যাটালাইসিসটা ফ্যাসিলিটেট করে আর কি। আরেকটা হচ্ছে another mechanism by electrostatically stabilizing or shielding negative charges। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি আর কি, এবার এক্সাম্পল দেখা উচিত। আচ্ছা, এখন আমরা একটু ডিটেলসে যাই। ফার্স্ট, বাই চার্জ স্টেবিলাইজেশন। ওকে, চার্জ স্টেবিলাইজেশন, স্টেবিলাইজিং নেগেটিভ চার্জেস। সো এটার মানেটা আসলে কি? সো মেটাল আয়ন প্রমোটস ক্যাটালাইসিস থ্রু চার্জ স্টেবিলাইজেশন। সো বেসিক্যালি এখানে যে কাজটা ঘটে, ধরো এই রিয়াকশনটা, এখানে হচ্ছে ডাইমিথাইল অক্সালো অ্যাসিটেট থেকে এই ভদ্রলোক তৈরি হয় আর কি। এটা একটা ডিকার্বক্সিলেশন রিয়াকশন, মানে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তো এই কাজটা হচ্ছে এনজাইম করবে, ঠিক আছে? আচ্ছা, এখন যে জিনিসটা ঘটে এখানে যে দেখি, ওকে, আচ্ছা, এই রিঅ্যাকশনটা যখন হয় কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়ে যেতে হয়। হ্যাঁ, তা ট্রানজিশন স্টেটে এই ডিকার্বক্সিলেশনের সময় যে ট্রানজিশন স্টেটটা থাকে, মেটাল আয়ন এই ট্রানজিশন স্টেটটাকে স্টেবল হতে হেল্প করে আর কি। কিভাবে? এখন ধরো এই মেটাল আয়ন, এর তো পজিটিভ চার্জ আছে, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ তৈরি হয় যে ট্রানজিশন, সে তাদের সাথে একটা কাইন্ড অফ ইন্টারাকশন করে আর কি। হ্যাঁ,
মোস্ট অফ দ্য কেস এগুলো হচ্ছে নন কোভ্যালেন্ট টাইপের একটা ইন্টারাকশন হয়, মোস্ট অফ দ্য কেসেস। ওকে, সো তারা, কারণ এদের হচ্ছে নেগেটিভ চার্জ আছে, তার তো পজিটিভ চার্জ, যে সে এর সাথে পার্শিয়ালি বাইন্ড করে তাদেরকে একটা স্ট্যাবিলিটি দিতে পারে, যাতে এইখানকার রিয়াকশন গুলো ইজিলি ঘটে আর কি। ওকে, দিস ইজ চার্জ স্টেবিলাইজেশন। কারণ অনেক সময় কি যে চার্জটাকে যদি স্টেবিলাইজেশন না করা হয়, তো ট্রানজিশন স্টেটটা একটু ভালনারেবল হয়ে যায় আর কি। সো এনজাইম হচ্ছে ঠিক মতো ইন্টারাক্ট করতে পারে না এই সাবস্ট্রেটটার সাথে। ওকে, সো দিস ইজ চার্জ স্টেবিলাইজেশন। ওকে, ওকে, আচ্ছা আগে আরেকটা জিনিস দেখি। আচ্ছা, চার্জ স্টেবিলাইজেশন বেসিক্যালি যেভাবে কাজ করে, তোমার হচ্ছে ধরো এর এখানে একটা নেগেটিভ চার্জ আছে, হ্যাঁ, এটি কি জানি ডাইমিথাইল অক্সালোএসিটেট, এর এখানে ধরো একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হলো। এখন রিয়াকশন হওয়ার সময় এখানেও কিন্তু দেখো শুরুতে কিন্তু না, এখানে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ আসে। তো দেখা যায় কি যে এদিকে প্রচুর নেগেটিভ চার্জ থাকে, তো একটা একটাকে রিপেল করতে পারে। সো রিপেল করলে তখন কিন্তু সেটা স্টেবল হবে না। সো এই মেটাল আয়ন করে কি, এদের সাথে ইন্টারাকশন করে এদের নিজেদের মধ্যে যে একটা একটাকে যে রিপেল করতে পারে না, সেই জিনিসটা হচ্ছে প্রিভেন্ট করতে পারে। সো স্ট্রাকচারটা স্টেবল হয়। ঠিক আছে, এটুকু বুঝছো তো নাকি? জি স্যার। নাহলে আসলে দেখা যায় কি যে অতিরিক্ত এখানে যেহেতু তারা দুজনে নেগেটিভ চার্জ, তার মানে কি আসলে ওই এলাকাটাতে ওই জায়গাটা ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেছে আর কি। সো একজন একজনকে রিপেল করে প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো মেটাল আয়ন হচ্ছে তাদেরকে জাস্ট একটু ইয়া করে দেয় আর কি, মানে তার সাথে ইন্টারাকশন করে ওই ইলেকট্রন গুলোকে একটু স্টেবল করে দেয় আর কি, যাতে তারা একজন একজনকে রিপেল করতে না পারে। আচ্ছা, আর একটা এই টাইপের ব্যাপার আছে যেটাকে আমরা চার্জ শিল্ডিং বলি। এই দুইটা অনেক সময় একটু কনফিউশন তৈরি হয়, যে এই স্ট্যাবিলাইজেশন আর শিল্ডিং এর মধ্যে পার্থক্য কি। আচ্ছা, চার্জ শিল্ডিং এর ক্ষেত্রে যেটা ঘটে তোমার, যেমন ধরো এটা হচ্ছে এটিপি, হ্যাঁ, এটিপি থেকে যখন এডিপি তৈরি হয়, ওকে, সো তখন কি যে এটিপি তে 3টা ফসফেট থাকে, একটা ফসফেট হচ্ছে চলে গিয়ে সে কি এটিপি তৈরি করবে। ওকে, আচ্ছা, এখন যেটা তোমার এই রিয়াকশনটা হওয়ার জন্য যে এনজাইম হচ্ছে এই রিয়াকশনটা করে, মানে এনজাইম আসবে এটিপির সাথে ইন্টারাকশন করে বাইন্ড করে একটা ফসফেট সরাই নিবে আর কি। সো ওই এনজাইম গুলা হচ্ছে নিউক্লিওফিলিক এনজাইম। নিউক্লিওফিলিক এনজাইম মানে তাদের আসলে ইন্টারাকশনটা করতে হবে ফসফরাসের সাথে আর কি, হ্যাঁ। দেখো নিউক্লিওফিলিক এনজাইমের ইলেকট্রন থাকে, যারা যারা নিউক্লিওফিলিক তার মানে কি দে লাভ নিউক্লিয়াস, তার মানে তাদের এক্সট্রা ইলেকট্রন আছে। আচ্ছা, এখন এক্সট্রা ইলেকট্রন নিয়ে এনজাইম আসতেছে, এখন এইখানে কিন্তু প্রচুর নেগেটিভ চার্জ, তার মানে কি সবারই হচ্ছে এক্সট্রা ইলেকট্রন আছে। এখন ধরো যেহেতু এই ফসফেটটাকে সরাতে হবে, তো এনজাইম উইল ওয়ার্ক হিয়ার। এখন এনজাইম একটা ইলেকট্রোফাইল, তার এক্সট্রা ইলেকট্রন আছে, সে এক্সট্রা ইলেকট্রন নিয়ে আসতেছে। কিন্তু এই যে অক্সিজেন, এদের যে সব নেগেটিভ চার্জ, মানে যে ভদ্রলোক যে এক্সট্রা ইলেকট্রন গুলো আছে, এরা করে কি তখন হচ্ছে ওই যে ইনকামিং যে এনজাইমটা তাকে রিপেল করতে পারে। নেগেটিভ চার্জ একজন একজনকে তো রিপেল করবে, মানে এর এক্সট্রা ইলেকট্রন আছে, ইনকামিং যে এনজাইম তার হচ্ছে এক্সট্রা ইলেকট্রন, কারণ সে একটা নিউক্লিওফাইল। এখন সো এই ইলেকট্রন গুলো তাকে রিপেল করতে পারে। এখন যদি রিপেল করে সাবস্ট্রেটটা এনজাইমকে, তাহলে তো আসলে একজন একজনের সাথে ইন্টারাকশন করবে কিভাবে। স্যার সো এক্সট্রা ইলেকট্রন তো লাগবে তাই না, ওর কার, যে আসতেছে ম্যাগনেসিয়াম টু হ্যাঁ হ্যাঁ, প্লাস ওর তো লাগবে। না না, ম্যাগনেসিয়াম 2+ কিন্তু এখানে এনজাইমটা না, সে জাস্ট মানে কোফ্যাক্টর হিসেবে coenzyme হিসেবে কাজ করতেছে আর কি। হুম। হুম, ম্যাগনেসিয়ামের কিন্তু এক্সট্রা ইলেকট্রন নাই, ম্যাগনেসিয়াম 2+, তার হ্যাঁ। কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে। ধরো ম্যাগনেসিয়াম নাই, ম্যাগনেসিয়ামের কথা ভুলে যাও এখানে, হ্যাঁ, আপাতত মনে করো দেয়ার ইজ নো ম্যাগনেসিয়াম, আচ্ছা। এটিপি এনজাইম আসতেছে, যে এনজাইমটা মানে এর সাথে ইন্টারাকশন করবে সেই এনজাইমটা হচ্ছে নিউক্লিওফিলিক এনজাইম আর কি, হ্যাঁ, তার এক্সট্রা ইলেকট্রন আছে। কারণ নিউক্লিওফিলিক না হলে তো সে আসলে ফসফরাসের সাথে ইন্টারাকশনটা করতে পারবে না আর কি, সে নিউক্লিওফিলিক্যালি অ্যাটাক করে এই সাবস্ট্রেটটাকে। এখন সে এক্সট্রা ইলেকট্রন নিয়ে এর সাথে ইন্টারাকশন করার চেষ্টা করতেছে, কিন্তু যেহেতু এই অক্সিজেন গুলোর এক্সট্রা ইলেকট্রন আছে, তারা তখন কি ওই ইনকামিং এনজাইমটাকে রিপেল করার চেষ্টা করবে, কারণ দুইজনের ইলেকট্রন বেশি। তো যদি ওই কাজটা হয় তখন তো দ্য রিয়াকশন উইল বিকাম ডিফিকাল্ট। সো হিয়ারস কাম দ্য মেটাল আয়ন।
সো মেটাল আয়ন এখানে কি কাজটা করে? মেটাল আয়ন হচ্ছে এই যে অক্সিজেন দুইটা যাদের এক্সট্রা ইলেকট্রন আছে তাদের সাথে একটা ইন্টারাকশন করে, করে হচ্ছে এই যে নেগেটিভ চার্জ, তার তো ইলেকট্রন ঘাটতি আছে, এদের তো বাড়তি ইলেকট্রন আছে, এদের এই ইলেকট্রন গুলাকে শিল্ড করে দেয় আর কি। তো শিল্ড করার কারণে এই ইলেকট্রন গুলার ইনকামিং এনজাইমটাকে রিপেল করতে পারে না। সো এনজাইমের জন্য তখন নিউক্লিওফিলিক্যালি এই সাবস্ট্রেটকে অ্যাটাক করা ইজিয়ার হয়ে যায়, করে সে হচ্ছে এই একটা ফসফেটকে বের করে নিয়ে চলে যায়, এটিপি এডিবি হয়ে যায়, ট্রাইফসফেট থেকে ডাইফসফেট হয়ে যায়। দিস ইজ চার্জ শিল্ডিং। বুঝছো ব্যাপারটা? কনফিউশন থাকলে বলতে পারো, সমস্যা নেই। মানে স্যার এখানে হচ্ছে যে নিউক্লিওফিলিক এনজাইমটা ওয়ার্ক করবে কিন্তু হুম। চার্জের কারণে ওটা করতে পারছে না, তো ম্যাগনেসিয়ামটা এসে ওই চার্জটাকে মানে ওই আশেপাশের এক্সট্রা ইলেকট্রিক মানে ইলেকট্রন গুলোকে নেগেটিভিটিতে, হ্যাঁ ওটাকে স্টেবিলাইজ করে, আই মিন ওটাকে ওটার সাথে। শিল্ড করে দিচ্ছে। শিল্ডিং, শিল্ড মানে কিন্তু হচ্ছে ঢেকে ফেলা না, শিল্ড করা। বাট স্যার এই সেম কাজটা তো প্রথমটাতেও হচ্ছে, মানে মেটালটা তো ওটাও ও তো এক ওদের সাথে মানে জয়েন হ্যাঁ হচ্ছে না। হ্যাঁ, কাইন্ড অফ কিন্তু সিমিলার, চার্জ স্টেবিলাইজিং বা শিল্ডিং, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। এই এই চার্জ স্টেবিলাইজেশনের ক্ষেত্রে মেটাল আয়নটা না এই সাবস্ট্রেটের স্ট্রাকচারটাকে স্টেবল করে। মানে সাবস্ট্রেট থেকে যখন প্রোডাক্ট হবে, সাবস্ট্রেটের স্ট্রাকচারটা কিন্তু একটা ট্রানজিশন ট্রানজিশন স্টেট হয়ে যাবে, স্টেটটাকে। হুম। সেই ট্রানজিশন স্টেটটাকে হচ্ছে স্টেবল করে আর কি। তার মানে ওটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটাকে স্টেবল করে, আর এটা হচ্ছে যে ফার্স্ট যে কম্পাউন্ড মানে র ম্যাটেরিয়ালটাকে হচ্ছে গিয়ে শিল্ড করে দেয়। হ্যাঁ, মানে এটা যেটা করে এ হচ্ছে গিয়ে বেসিক্যালি এর যে এক্সট্রা মানে এও হচ্ছে কি কাইন্ড অফ বলতে পারছি, এও কিন্তু স্টেবিলাইজ করতেছে, হুম। কিন্তু এক্ষেত্রে সে এই স্টেবিলাইজ করার সময় এই ইলেকট্রনগুলোকে শিল্ড করতেছে কাদের কাছ থেকে? এনজাইমের কাছ থেকে, যাতে এই ইলেকট্রনগুলো এনজাইমটাকে রিপেল করতে না পারে। বেসিক কাজ মোটামুটি একই রকমই আর কি, যে যে বাড়তি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটাকে শিল্ড করে ফেললাম, যে বাড়তি ইলেকট্রনটা যাতে কোনো ঝামেলা না করতে পারে। ওকে, বেসিক ব্যাপার কিন্তু সেম, যে দুই ক্ষেত্রেই সেটা চার্জ শিল্ডিং হোক বা চার্জ স্টেবিলাইজেশন হোক, দুই ক্ষেত্রেই হচ্ছে মেটাল আয়নটা এই এক্সট্রা যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন গুলোকে কি করতেছে, কাইন্ড অফ নিউট্রালাইজ করে দিচ্ছে। ফ্রি ইলেকট্রন তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে নিউট্রালাইজ করে দিচ্ছে। তাহলে ডিফারেন্সটা কি শুধু ওই র ম্যাটেরিয়ালই? ডিফারেন্সটা ঠিক র ম্যাটেরিয়াল কি, ডিফারেন্সটা হচ্ছে আলটিমেট, মানে ডিফারেন্সটা হচ্ছে ধরো এই ক্ষেত্রে এই স্টেবিলাইজেশন করার ফলে সুবিধাটা কি হচ্ছে, যে ইনকামিং এনজাইমটা শেয়ার এদের মাধ্যমে রিপেল হচ্ছে না। I mean, this extra electron can no longer repel the incoming enzyme. কারণ এনজাইমটা এসে তো এর সাথে এখানে ইন্টারাকশন করতে হবে ফসফেটের সাথে, ঠিক আছে? এই কাজটা করতে পারতেছে না, মানে হচ্ছে এই ইলেকট্রন গুলোকে শিল্ড করে ফেললো ফ্রম দ্য ইনকামিং এনজাইম। ওকে, সো দিস মেটাল আয়ন ইজ শিল্ডিং দ্য এক্সট্রা ইলেকট্রন ফ্রম দ্য ইনকামিং এনজাইম। এটা তো শিল্ডিং এর কারণে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে যেটা যে সে জাস্ট স্ট্রাকচারটাকে স্টেবল করে। আচ্ছা। ওকে, যে ট্রানজিশন যে স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটা, মানে স্ট্রাকচার মানে কি, স্ট্রাকচার এগুলো তো দিজ আর কেমিক্যালস, সো তাদের একটা কিন্তু পার্টিকুলার শেপ আছে, অ্যারেঞ্জমেন্ট থাকে আর কি। তো সেই স্ট্রাকচারটাকে হচ্ছে স্টেবল করে আর কি। কারণ এই কেমিক্যাল রিয়াকশন তো স্ট্রাকচার যদি প্রপারলি না থাকে, কেমিক্যাল রিয়াকশন ঠিক মতো হবে না আর কি, ইন্টারাকশনটা ঠিক মতো হবে না। মানে here this metal ion they are stabilizing the transition state form of the substrate, and in this case this metal ion are shielding the electron from the incoming enzyme. Okay, মানে কিন্তু দুই ক্ষেত্রে কাজ একইভাবেই করতেছে। মেটাল আয়ন হচ্ছে ইলেকট্রনের সাথে গিয়েই মানে আমরা যে সহজভাবে বলি ইলেকট্রনের সাথে গিয়ে বাইন্ডই করতেছে সে, কিন্তু বাইন্ড করার সময়, বাইন্ড করার ফলে যেটা হচ্ছে সেটা ডিফারেন্ট আর কি। এই চার্জ স্টেবিলাইজেশনের ক্ষেত্রে মেটাল আয়ন যখন এই এক্সট্রা ইলেকট্রনের সাথে বাইন্ড করলো তখন এই স্ট্রাকচারটা একটা স্টেবিলিটি পাইলো, আর চার্জ শিল্ডিং এর ক্ষেত্রে মেটাল আয়ন যখন এই ইলেকট্রনের সাথে বাইন্ড করলো তখন
এই ইলেকট্রন গুলার ইনকামিং এনজাইমটাকে রিপেল করতে পারতেছে না। ইন্টারাকশন মেটাল আয়নের সাথে এই সাবস্ট্রেটের ইন্টারাকশন দুই ক্ষেত্রেই এক, কিন্তু ইন্টারাকশনের পরের রেজাল্টটা আলাদা, আউটকামটা ডিফারেন্ট। ওকে, অসুবিধা নেই, এগুলো একটু আবার পড়লে তখন আর কি বুঝবো আরো ভালো মতন। ওকে, দিস ইজ মেটাল আয়ন ক্যাটালাইসিস। এখানে যেগুলো লেখা আছে সহজ জিনিস, পড়লেই বুঝবা, রেকর্ডেড লেকচারেও আছে, একটু দেখো। আর না বুঝলে তো আমি আসি, আমরা উই ক্যান ডিসকাস ইন লেটার ক্লাসেস। আচ্ছা, এরপরে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ক্যাটালাইসিস। ইলেকট্রোস্ট্যাটিক ক্যাটালাইসিসের ক্ষেত্রে কি হয়? The binding of substrate generally excludes water from an enzyme's active site. Electrostatic interactions are much stronger than the ওকে, আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক ক্যাটালাইসিসের ক্ষেত্রে যেটা হয়, রিঅ্যাকশন হয় কোথায়? রিঅ্যাকশন হয় হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইডে, আর মানে অ্যাক্টিভ সাইডে এনজাইমের অ্যাক্টিভ সাইডে সাবস্ট্রেট এসে বাইন্ড করে, তারপর হচ্ছে ক্যাটালাইসিসটা হয় আর কি। হ্যাঁ, এখন যেই এনজাইম এই মেকানিজমটা ইউজ করে, ইলেকট্রোস্ট্যাটিক ক্যাটালাইসিস মেকানিজমটা ফলো করে, সেই ক্ষেত্রে যেটা হয়, তোমার এনজাইমের যে অ্যাক্টিভ সাইডটা, এনজাইমের অ্যাক্টিভ সাইডের কি ওটা কি, ওটা তো বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, রাইট? এনজাইমের অ্যাক্টিভ সাইড, সেখানে বিভিন্ন আয়ন টায়ন আছে। সো ওখানে এই এনজাইমের অ্যাক্টিভ সাইডে চার্জ ডিস্ট্রিবিউশনটা এমন ভাবে রিঅ্যারেঞ্জ হয় যে সে ট্রানজিশন যে স্টেপ, আচ্ছা যেটাকে আচ্ছা এইভাবে বলি, একটা এনজাইম ধরো ইনিশিয়াল অবস্থায় আছে, সে এখনো রিয়াকশন করতেছে না, সে যখন রিয়াকশন করে তার কিন্তু অ্যাক্টিভ সাইডে একটা চেঞ্জ আসে। মানে ধরো চার্জ ডিস্ট্রিবিউশন হয়, আবার অনেক সময় আমরা যে ইনডিসক্রিট মডেলের ক্ষেত্রে এনজাইমের ওই শেপটা চেঞ্জ হয়, অ্যাক্টিভ সাইডে শেপ চেঞ্জ হতে পারে, সেখানে যে চার্জ আছে চার্জ গুলো হচ্ছে রিডিস্ট্রিবিউট হয়ে এমন একটা অবস্থানে আসে যাতে সে ট্রানজিশন অবস্থায় মোস্ট স্টেবল, মানে ট্রানজিশন স্টেটে মোস্ট স্টেবল অবস্থায় থাকে, অপটিমাম অবস্থায় থাকে। অথবা আরো সহজভাবে বলতে গেলে যে ওই এনজাইমের অ্যাক্টিভ সাইডের চার্জগুলো এমনভাবে ডিস্ট্রিবিউট হয় যাতে সে অপটিমালি সাবস্ট্রেটটার সাথে বাইন্ড করতে পারে। এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ক্যাটালাইসিস। কারণ হচ্ছে এনজাইমটা রিয়াকশন করার জন্য, সাবস্ট্রেটের সাথে রিয়াকশন করার জন্য তার অ্যাক্টিভ সাইডের চার্জটাকে ডিস্ট্রিবিউট করে। ওকে, এই জন্য এটাকে ইলেকট্রোস্ট্যাটিক ক্যাটালাইসিস মেকানিজম বলা হয়। ঠিক আছে, জাস্ট দ্য নেম। তো এইটাকে অনেক সময় ওই মেটাল আয়ন ক্যাটালাইসিস সাথে একটু কনফিউজিং হতে পারে। ওকে, মানে কনফিউজিং কি, যেমন আমরা একটু আগে দেখলাম যে মেটাল আয়ন ক্যাটালাইসিসের ক্ষেত্রেও, যেমন যে চার্জ স্টেবিলাইজেশনের ক্ষেত্রেও এই আয়নটা তো ওই কাজটাই করতেছে। এই মেটাল আয়নটা কি করতেছে? সাবস্ট্রেটের ট্রানজিশন স্টেটটাকে স্টেবল করতেছে না? জি স্যার। সো জাস্ট ডিফারেন্স হচ্ছে এই ক্ষেত্রে এই মেটাল, মানে বেসিকটা কাইন্ড অফ সিমিলার, যে মেটাল আয়ন সে সাবস্ট্রেটের সাথে ইন্টারাকশন করে সাবস্ট্রেটের ট্রানজিশন স্টেটটাকে স্টেবল করতেছে। আর এই ক্ষেত্রে মানে যে এনজাইমগুলো ইলেকট্রোস্ট্যাটিক ক্যাটালাইসিস ইউজ করে তার ক্ষেত্রে হচ্ছে এনজাইমের নিজের অ্যাক্টিভ সাইটটায় চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে, রিডিস্ট্রিবিউট হচ্ছে আর কি, হয়ে একটা স্টেবল অবস্থায় আসতেছে যাতে সে সাবস্ট্রেটের সাথে অপটিমালি বাইন্ড করতে পারে। ওকে, মানে দুই ক্ষেত্রেই চার্জ ইনভলভ, কিন্তু ব্যাপারটা ঘটতেছে ডিফারেন্ট। এক ক্ষেত্রে হচ্ছে সাবস্ট্রেটটা, মেটাল আয়ন হেল্প করতেছে সাবস্ট্রেটটাকে স্টেবল করতে, আর এই ইলেকট্রোস্ট্যাটিক ক্যাটালাইসিসের ক্ষেত্রে মেটাল আয়নের অ্যাক্টিভ সাইডের তোমার চার্জ ডিস্ট্রিবিউশনটা মানে এমনভাবে রিডিস্ট্রিবিউট হচ্ছে যাতে সেটা স্টেবল হয় আর কি। স্টেবল মানে সে মানে সাবস্ট্রেটের সাথে অপটিমালি বাইন্ড করতে পারে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস যেটা বলছিলাম যে এই যে আমরা যে বিভিন্ন মেকানিজম গুলা দেখলাম, এর মানে কিন্তু এই না যে একটা এনজাইম শুধুমাত্র একটা মেকানিজমই ফলো করে। অ্যাট এ টাইম মাল্টিপল মেকানিজম ইউজ হতে পারে।
ইউজুয়ালি অ্যাট এ টাইম মাল্টিপল মেকানিজম ইউজ হয়। ধরো ফর এক্সাম্পল যে ধরো একটা এনজাইম, তার হচ্ছে এরকম কোএনজাইম হিসেবে একটা মেটাল আয়ন আছে, সেই মেটাল আয়ন গিয়ে সাবস্ট্রেটের সাথে ইন্টারঅ্যাক্ট করে সাবস্ট্রেটকে স্টেবল করতেছে। আবার এনজাইম নিজেও হচ্ছে ওই তার অ্যাক্টিভ সাইডের চার্জ রিঅ্যারেঞ্জ করে স্টেবল হচ্ছে। বোথ ক্যান হ্যাপেন টুগেদার এট দ্য সেম টাইম ফর সেম এনজাইম। ঠিক আছে? এই চ্যাপ্টারে যেটা হচ্ছে জাস্ট এই যে বিভিন্ন যে প্রসেসগুলো ঘটে এই ক্যাটালাইসিসের সময়, সেগুলো আলাদা আলাদাভাবে বলা হয়েছে। বাট এর মানে এই না যে একটা এনজাইম শুধুমাত্র একটা মেকানিজমই ফলো করে ক্যাটালাইসিসের সময়। ইউজুয়ালি মাল্টিপল থিংস হ্যাপেন এট দ্য সেম টাইম। ওকে, ওকে, এটা তো গেল ইলেকট্রোস্ট্যাটিক ক্যাটালাইসিস। আচ্ছা, এখানে অনেক লাইন টেন লেখা আছে, এগুলো তোমরা পড়লে অনেক কিছু বুঝবো না, সমস্যা নাই। পরে ক্লাসে জিজ্ঞেস করো, আই উইল এক্সপ্লেইন अगेन, নো প্রবলেম। আচ্ছা, ফাইনালি হচ্ছে ক্যাটালাইসিস থ্রু প্রক্সিমিটি অ্যান্ড ওরিয়েন্টেশন ইফেক্টস। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হতে হয়, মানে যেই সব এনজাইম এই মেকানিজমটা ফলো করে, সেগুলোর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে সাবস্ট্রেটে প্রপার ওরিয়েন্টেশনে থাকতে হয়। বোথ অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেটকে প্রপার ওরিয়েন্টেশনে থাকতে হয়। এবং দেখা যায় সাবস্ট্রেট, ওকে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ইফেক্ট। আর প্রক্সিমিটি ইফেক্ট কি, যে সাবস্ট্রেটটা যত বেশি প্রপার ওরিয়েন্টেশনে থাকে এবং যত বেশি পরিমাণে থাকে, সে এনজাইমকে তখন পজিটিভলি এফেক্ট করে আর কি। এনজাইমের ক্যাটালাইসিস পাওয়ার আর তত বেশি, মানে ক্যাটালাইসিস তত বেশি বাড়তে থাকে। ওকে, মানে এটা আবার ওইটা ভাববো না যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যে ক্যাটালাইসিসকে এফেক্ট করে, ঠিক ওইরকম না আর কি। মানে এক্ষেত্রে হচ্ছে যে যে সাবস্ট্রেটটা সাকসেসফুল কলিশন। হুম সাকসেসফুল কলিশন, ঠিক এই ক্ষেত্রে হচ্ছে কি যে সাবস্ট্রেটের এনজাইমের যত কাছাকাছি আসে, এনজাইমের অ্যাক্টিভিটি তত বাড়ে আর কি। মানে সে হচ্ছে এনজাইমটাকে ইনফ্লুয়েন্স করে ক্যাটালাইসিসের ক্ষেত্রে। ওকে, প্রক্সিমিটি ইফেক্ট, প্রক্সিমিটি মানে কি, কাছাকাছি থাকা না, হুম। এটা হচ্ছে সেটা আর কি। ঠিক আছে, তাহলে মানে স্যার অ্যামাউন্টটা বললেন, আরেকটা কি কন্ডিশন বললেন? ওরিয়েন্টেশন, প্রপার ওরিয়েন্টেশনে থাকতে হয় আর কি। আচ্ছা, ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মানে এইগুলার অত ডিটেলস এখানে নাই আর কি, জাস্ট ওভারঅল আইডিয়া, ওটুকু এনাফ, সমস্যা নেই। আচ্ছা, ওরিয়েন্টেশন ইফেক্টে যেটা, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, in the biomolecular of imidazole with phosphonitrophenol acid, and the process of the reaction convenient to monitor by the appearance of intensely yellow nitrophenolate ion. ওকে, আচ্ছা, এখানে টোটাল রিয়াকশনটা দেওয়া নেই, এখানে জাস্ট হচ্ছে পার্ট দেওয়া আছে। মানে হচ্ছে এই রিয়াকশনে এটা হচ্ছে একটা সাবস্ট্রেট, এই পুরাটা কিন্তু, এখানে কিন্তু অ্যারো দিয়ে এই পুরাটা হচ্ছে একটা সাবস্ট্রেট, ফসফোনাইট্রোফিনাইল অ্যাসিটেট। আর আরেকটা সাবস্ট্রেট হচ্ছে ইমিডাজোল। এই দুইজন রিয়াক্ট করে আর কি। ওকে, রিয়াক্ট করে এই প্রোডাক্টটা তৈরি হয়। এই রিয়াকশনের ক্ষেত্রে দেখা যায় যে এনজাইম, মানে এই রিয়াকশনটা মানে যখন শুরু হয়, শুরুতে তারা রিয়াকশন করে প্রথমে হচ্ছে এই ট্রানজিশন একটা মলিকুল তৈরি হয় আর কি। এটা একটা ট্রানজিয়েন্ট মলিকুল, কিন্তু একটা প্রোডাক্ট হচ্ছে এইটা আর একটা হচ্ছে এই ট্রানজিয়েন্ট। সো এই রিয়াকশনের ক্ষেত্রে দেখা যায় এর পরিমাণ যত বাড়তে থাকে, এনজাইমের ক্যাটালাইসিস অ্যাক্টিভিটি তত বাড়তে থাকে। একটু ডিফারেন্সটা বুঝো কিন্তু, হ্যাঁ, মানে এই দুইটা সাবস্ট্রেট রিয়াকশন করে ফাইনালি এই জিনিস তৈরি হয়। কিন্তু মাঝে যেটা হয়, এই দুজন রিয়াকশন করলো, রিয়াকশন করে হচ্ছে এই একটা প্রোডাক্ট তৈরি হলো, এটা একটা ট্রানজিশন স্টেট আছে মাঝে আর কি, একটা ট্রানজিয়েন্ট কেমিক্যাল তৈরি হয়। এই ট্রানজিয়েন্ট কেমিক্যালটার পরিমাণ যত বাড়তে থাকে, এনজাইমের ক্যাটালাইসিস অ্যাক্টিভিটি তত বাড়তে থাকে। মানে এর একটা হচ্ছে বাড়তে থাকে, মানে এর পরিমাণ বাড়া মানে তার কি, এনজাইমের কাছাকাছি আসার পসিবিলিটি বেড়ে যাচ্ছে, সেটা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স করে এনজাইমটাকে।
তার ক্যাটালাইসিসে। ওকে, মানে এই ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এনজাইমের অ্যাক্টিভিটিকে ইফেক্ট করতেছে না ডিরেক্টলি। এই যে একটা ট্রানজিশন অবস্থা তৈরি হয়, সে হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটিটাকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতেছে। এবং এর পরিমাণ বাড়া মানে কি, আসলে তার চান্সেস বেড়ে যাচ্ছে যে এনজাইমের আরো কাছে আসা, রাইট? প্রক্সিমিটি, সেই জন্য এটাকে প্রক্সিমিটি ইফেক্ট বলা হয় আর কি। ওকে, আপাতত একটু খুলি হবে। আচ্ছা, ফাইনালি এই জিনিসটা সোজা, ক্যাটালাইসিস বাই প্রেফারেন্সিয়াল ট্রানজিশন স্টেট বাইন্ডিং। আচ্ছা, যে এনজাইমগুলো এই মেকানিজমটা ফলো করে তাদের ক্ষেত্রে যেটা হয় যে এনজাইম সাবস্ট্রেটের অরিজিনাল ফর্মের সাথে অত অপটিমালি ইন্টারঅ্যাক্ট করে না। ইনস্টেড সাবস্ট্রেট রিয়াকশনের সময় একটা ডিস্টরশন ঘটে, ধরো সোজা ছিল ব্যাকা হয়ে গেছে, হ্যাঁ, তারা যে এই এনজাইমটা সাবস্ট্রেটের এই ডিস্টর্টেড অবস্থাটার সাথে অপটিমালি বাইন্ড করে। I mean, in this case, the enzyme do not optimally bind with the original form of the substrate. Rather, the enzyme optimally bind with the distorted form of the substrate. Actually, এই সাবস্ট্রেটের এই ডিস্টরশনটা আসলে কোন অবস্থায় থাকে, যখন সে ট্রানজিশন স্টেটে থাকে আর কি। হ্যাঁ, তা এই মেকানিজমটার স্পেশালিটিটা কি, মানে ডিটেলসটা কি, যে এই যে সাবস্ট্রেটের যে একটা ডিস্টরশন হওয়া দরকার হয়, মানে সাবস্ট্রেটের অরিজিনাল ফর্মটা এনজাইমের সাথে অপটিমালি বাইন্ড করতেছে না, তাকে একটু ডিস্টর্ট হইতে হবে। ডিস্টর্ট মানে এখানে কিন্তু শেপ, এটা মিন করে শেপ ডিস্টরশন। তার যে শেপটা একটু চেঞ্জ হতে হবে, এই চেঞ্জটা ওই এনজাইম নিজেই করে। মানে যে এনজাইমগুলো এই মেকানিজমটা ফলো করে, যেহেতু তারা সাবস্ট্রেটের অরিজিনাল ফর্মটার সাথে অপটিমালি বাইন্ড করে না, তারা অপটিমালি বাইন্ড করে সাবস্ট্রেটটার ডিস্টর্টেড অবস্থার সাথে। সেই সাবস্ট্রেটের ডিস্টরশনটা এনজাইমই করে আর কি, মানে এনজাইমই হেল্প করে সাবস্ট্রেটটাকে একদম ডিস্টর্টেড ফর্মে আসার, দেন তারা হচ্ছে অপটিমালি ইন্টারঅ্যাক্ট করে ডিস্টর্টেড ফর্মের সাথে করে তারা প্রোডাক্ট তৈরি করে আর কি। ওকে, এটাকে বলা হয় ক্যাটালাইসিস বাই প্রেফারেন্সিয়াল ট্রানজিশন স্টেট বাইন্ডিং। ওকে, এবং এই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এনজাইম যে সাবস্ট্রেটের ডিস্টরশনটা করে, এটা তারা মেকানিক্যালি করে, বাই মেকানিক্যাল ফোর্স আর কি। একটু বোঝা গেল? জি স্যার। ওকে, তাইলেই হবে আর কি। এগুলো হচ্ছে কি, এগুলো তোমরা একটু পড়ো, এই জিনিসগুলো এখানে অনেক কঠিন কঠিন লাইন আছে। আমি তো এখন হালকা ব্রিফ দিলাম, তোমরা পড়ার পর হচ্ছে অনেক কনফিউশন তৈরি হবে, এরকম লাইনে লাইনে কনফিউশন তৈরি হবে, তখন তোমাদের জন্য কোয়েশ্চেন করাটা ইজি হবে আর কি। কোয়েশ্চেন গুলো লিখে রাখো, পরে আমাকে কোন একটা ক্লাসে জিজ্ঞেস করো, দেন আই উইল এক্সপ্লেইন এগেইন। ওকে, আচ্ছা, আজকে আর ডিস্টার্ব দিব না, আজকে হচ্ছে এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন আছে, or is there anything you want to discuss? না স্যার। ওকে, এমনি আচ্ছা, নেক্সট ক্লাসে তেমন নতুন কিছু মানে আর পড়াবো না। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের মিড উইক চলতেছে, মিড দাও সুখে শান্তিতে, বাট ক্লাস হবে। তো তোমাদের যদি প্রিভিয়াস মানে মিডিয়া সিলেবাস তো লেকচার ফ্রম লেকচার 1 to 5, ওই লেকচারগুলো থেকে যদি কোনো কনফিউশন থাকে, ইউ ক্যান আস্ক। ওকে, জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে বিদায় নেই। ওকে স্যার। ওকে।